আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী সংক্রান্ত এই যে পর্ব 9-এ বিশেষ করে কোনো অঙ্কের হিসাবকাল যদি 6 মাসের হয়, 6 মাসের হিসাবকাল যদি হয়, তাহলে আমাদের কিভাবে নিট মুনাফা নির্ণয় করব, আর্থিক অবস্থার বিবরণী কিভাবে প্রস্তুত করব, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। আমি একটি সৃজনশীল উদাহরণ এখানে নিয়ে আসলাম। এই যে লক্ষ্য করি, একটি সৃজনশীল উদাহরণ এখানে নিয়ে আসলাম। পাশে এই সমন্বয়ের সাথে কিছু প্রশ্ন এবং তার সাথে প্রশ্নের উত্তরও এখানে দিয়ে রাখলাম। এখন ক নম্বরে বলেছি অফিস সরঞ্জামের অপচয়ের পরিমাণ নির্ণয় করো। তো অফিস সরঞ্জাম সম্পর্কে সমন্বয় বলা ছিল, অফিস সরঞ্জামের উপর 10% অপচয় ধরতে হবে। অফিস সরঞ্জাম 36,000। তো 36,000-এর 10% 3600 হয়, 3,600 টাকা হয়। কিন্তু এইখানে 3,600 টাকা অবচয় হবে না। তাহলে কত টাকা হবে? অবচয় হবে ওই 3,600 টাকার অর্ধেক। কারণ 6 মাসের অঙ্ক কীভাবে বুঝলাম? 6 মাসের, এই যে লক্ষ্য করি, এখানে বলা আছে 1 জানুয়ারি হতে 30 জুন তারিখে 6 মাসের রেওয়া মিল ছিল নিম্নরূপ। এই উপরে লেখা আছে কিন্তু 6 মাসের হিসাব, সেজন্য আমরা বিশেষ করে 6 মাসের হিসাব করব। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে অবচয়ের পরিমাণ এখানে নির্ণয় করব। নির্ণয় করার জন্য অফিস সরঞ্জামের পরিমাণটা এখানে লিখে রাখি 36,000 টাকা, নিচে একটা দাগ দিয়ে দিই। এখন এই অবচয়ের পরিমাণ নির্ণয় শখ না করে করলেও হতো, আর শখ যদি কেটে করতে হয় এভাবে করব। এবার অবচয় লিখব। অবচয় কিভাবে বের করব? এই 36,000 গুণ সমন্বয়ের 10% গুণ 6 গুণ, এই যে 36,000 গুণ 10% গুণ 6/12। আমরা জানি 6 মাসের যদি হিসেব করতে হয় তাহলে পার্সেন্টেজ কেটে 6 দিয়ে গুণ হয়, 12 দিয়ে ভাগ হয়, এগুলো তো আমরা জানি, তাই না? তো হিসেব করলে আমাদের হবে সম্ভবত 1,800। এটা শেষের ঘরে লিখে এই ডাবল দাগ দিয়ে দিব, অর্থাৎ 1,800 টাকা হচ্ছে আমাদের অবচয়ের পরিমাণ, 6 মাসের অবচয়। আচ্ছা, এবার খ নম্বরে বলেছিল নিট মুনাফা নির্ণয় করতে। নিট মুনাফার জন্য আমরা এইভাবে আয় বিবরণী ছক অঙ্কন করতে পারি, আয় বিবরণী ছক। এবং এই আয় বিবরণীর মধ্যে আমরা প্রথমে লিখব আয়সমূহ। এই যে প্রশ্নটা আবার এখানে নিয়ে এসে রাখলাম, এই প্রশ্ন দেখে দেখে আমরা এখানে সমাধান করব। আয়সমূহের মধ্যে এখানে আছে সেবা আয়। সেবা হতে আয় 43,000 টাকা। সেবা হতে আয় 43,000 টাকা আমরা মাঝের ঘরে লিখব। এইটার সাথে দুইটা সমন্বয় এই অঙ্কে যোগ হবে। একটা সমন্বয় বলেছে সেবা আয় প্রাপ্য হয়েছে কিন্তু পাওয়া যায়নি 10,000 টাকা, মানে আয় বকে আছে। তো এটা আমরা যোগ করব। যোগ প্রাপ্য আয় কত টাকা? এই 10,000 টাকা যোগ করে নিচে লিখব 53,000 টাকা। আবার আরেকটা সমন্বয়ে বলা আছে অনুপার্জিত সেবা আয় 6,000 টাকা অর্জিত হয়েছে। এই যে অনুপার্জিত সেবা আয় 6,000 টাকা অর্জিত হয়েছে, এই 6,000 টাকাও যোগ হবে। যোগ অর্জিত সেবা আয় এই 6,000 টাকা যোগ করে আমরা এখানে লিখব মোট সেবা আয়ের পরিমাণ হলো। এখন এইটা যদি আমরা ক নাম্বারে করতাম তাহলে এখানে লিখতাম ক থেকে প্রাপ্ত বলে এই টাকাটা সরাসরি লিখতাম, কিন্তু ক নাম্বারে আমরা করি নাই। ক নাম্বারে আমাদের অবচয় নির্ণয় করতে বলেছিল, সেই জন্য আমরা এখানে এইভাবে দেখিয়ে দিব। এখান থেকে বাদ ব্যয়সমূহ। তো ব্যয়সমূহ লেখার সময় বিভিন্ন ধরনের ব্যয় আছে। তো প্রথমে আমরা বেতন খরচ লিখব। বেতন খরচ দেওয়া আছে 20,800 টাকা, সরাসরি মাঝের ঘরে লিখব, কারণ বেতন খরচ সম্পর্কে কোনো সমন্বয় নাই, সেজন্য মাঝের ঘরে লিখব। এইটার সাথে এই আমাদের আরও আছে বিমা খরচ। তো বিমা খরচে যে 1 বছরের জন্য প্রদত্ত হয়েছে, অগ্রিম বিমা আছে 12,000। তো 12,000 টাকা যদি 1 বছরের হয়, মানে 12 মাসের, তার মধ্যে 6 মাসের এখানে লিখতে হবে। তো এই 12,000 টাকাকে যেহেতু 1 বছরের বলেছে, 1 বছরে 12 মাস, তাহলে 12,000-কে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করে 6,000 টাকা হবে, যেটি বিমা খরচ হিসাবে আমরা এখানে লিখব। এরপরে আমাদের আছে ভাড়া খরচ। ভাড়া খরচ এখানে লেখা আছে 2 বছরের জন্য 24,000, প্রথম ঘরে লিখব। তো ভাড়া যদি 2 বছরের জন্য হয়, তো এইখানে 6 মাস চলে গেলে বাকি থাকে 18 মাস। 2 মাসের ভাড়া আমরা অ্যাডভান্স করে বিল্ডিং ভাড়া নিয়েছিলাম, তো সেখানে 6 মাস যদি চলে যায় তাহলে 18 মাস বাকি থাকে। তাহলে এখানে বাদ 18 মাস লিখব। অগ্রিম 18,000 টাকা। কীভাবে 18,000 টাকা হলো? এই 24,000 টাকা 2 বছরের জন্য, 2 বছরে 24 মাস। 24,000 টাকা যদি 2 বছরের জন্য হয়, তো 2 বছরের
জন্য আমাদের 24 দিয়ে ভাগ হবে, তাহলে 1 মাসের হবে। তাকে 18 দিয়ে গুণ হবে, কারণ 18 মাসের অগ্রিম আছে। সেজন্য এটা থেকে এটা বিয়োগ করে 6000 এখানে লিখব। তারপরে লিখব অবচয় খরচ। তো অবচয় খরচ তো ক নাম্বারে আমরা বের করেছিলাম। অবচয় খরচের পরিমাণ হয়েছিল ক নাম্বারে সম্ভবত এই কত হয়েছিল 1800। ওই 1800 লিখব। আর কোনো খরচ নাই, নিচে একটা দাগ দিব, এগুলো যোগ করে শেষের ঘরে লিখব। এবার এইটা থেকে এইটা বিয়োগ করে নিচে লিখব, আয় থেকে ব্যয় বিয়োগ করে নিচে লিখব, যেটার নাম হবে নিট মুনাফা। নিচে ডাবল দাগ দিয়ে নিচে লিখব, এটার নাম হবে নিট মুনাফা। এইভাবে আমরা আয় বিবরণী প্রস্তুত করতে পারি। এবার আমরা এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। গ নাম্বারে বলেছিল, তো আর্থিক অবস্থার বিবরণী এইভাবে ছক অঙ্কন করব। প্রশ্নটা তো আর্থিক অবস্থার বিবরণী আমরা এইভাবে ছক অঙ্কন করব গ নাম্বার করার জন্য। তো এইখানে প্রথমে স্থায়ী সম্পদ লিখব। স্থায়ী সম্পদ এইখানে অফিস সরঞ্জাম আছে, অফিস সরঞ্জাম লিখব 36,000 টাকা মাঝের ঘরে। এখান থেকে অবচয় বাদ দিব। তো অবচয় কত টাকা হবে, তাই না? অবচয় আমাদের অঙ্কের মধ্যে এই ক নাম্বারে বের করেছিলাম 1800 হয়েছিল, সেই 1800 বিয়োগ করব। বিয়োগ করে শেষের ঘরে লিখব। তারপরে লিখব আমাদের চলতি সম্পদ। এই অঙ্কে আর কোনো সম্পদ নাই, তা চলতি সম্পদ লিখব। চলতি সম্পদের মধ্যে এই যে অগ্রিম বিমা ছিল 12,000, প্রথম ঘরে লিখব। অগ্রিম বিমা থেকে খরচ বাদ যাবে। এখন 1 বছরের অগ্রিম বিমা 12,000 টাকা, তার মধ্যে হতে 6 মাসের খরচ হবে। 6 মাসে 6,000 টাকা। আমরা এই যে আয় বিবরণী করার সময় 6,000 টাকা লিখেছি খরচ হিসেবে, সেই 6,000 টাকা এখান থেকে বিয়োগ করব। বিয়োগ করে 6,000 টাকা অগ্রিম থাকবে। আচ্ছা, এরপরে আরও ছিল এই যে প্রাপ্য হিসাব ছিল 22,000 টাকা। তো প্রাপ্য হিসাব 22,000 টাকা প্রথম ঘরে লিখব। প্রাপ্য হিসাবের সাথে দুইটা সমন্বয় যোগ হবে, 1 এবং 2। 1 নঙে বলেছে সেবা প্রাপ্য হয়েছে 10,000 টাকা, এখনো পাওয়া যায়নি, তো ওইটা যোগ করব। যোগ প্রাপ্য সেবা এই 10,000 টাকা এখানে যোগ করব। এই দুটো যোগ করে 32,000 টাকা হবে। তারপরে এই নগদ তহবিল আছে, এই যে হাতে নগদ বা নগদ তহবিল যাই বলি না কেন, এই 42,200 টাকা, এটাও চলতি সম্পদ। এরপরে এই যে অগ্রিম ভাড়া আছে 18 মাসের অগ্রিম ভাড়া লিখব। 18 মাসের কিভাবে বের করব? 24,000 হচ্ছে 12 2 বছরের 24 মাসের, এটাকে 24 দিয়ে ভাগ আর 18 দিয়ে গুণ। কেন 18 দিয়ে গুণ হবে? 6 মাস চলে যাচ্ছে 24 মাসের জন্য, সেটা 18 দিয়ে গুণ করে লিখব এইখানে। আচ্ছা, আর কোনো চলতি সম্পদ নাই, নিচে দাগ দিব, এগুলো যোগ করে এখানে লিখব। এবার এইটা আর এইটা স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ যোগ করে নিচে লিখব। নিচে ডাবল দাগ দিয়ে এইটার নাম হবে মোট সম্পদ। এবার আমরা এই আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ হলে দায় পাশ করব। তো দায় পাশে বাকি অংশটুকু করব। আমি অবশ্য আলাদা আলাদা ছকে দেখাচ্ছি, পেজে ধরছে না, সেই জন্য তোমরা 1 পেজে করবে সুন্দর করে, সমস্যা নেই, পারবে 1 পেজে ধরবে। আর 1 পেজে না হলে 2 পেজে যাওয়া যায়, সমস্যা নাই। এখানে আমি মালিকানা সত্ত্ব লিখব। মালিকানা সত্ত্বের মধ্যে কি আছে? মূলধন আছে 1,10,000 টাকা। মূলধন 1,10,000 টাকা মাঝের ঘরে লিখবো। এটার সাথে নিট লাভ যোগ করব। নিট লাভ প্রশ্নে দেয়া নেই, কিন্তু খ নাম্বারে বের করেছিলাম, সেটা লিখব। প্রশ্নে দেওয়া থাকলে সেটা লিখতাম, কিন্তু প্রশ্নে তো দেয়া নেই। তো খ নাম্বারে যে নিট মুনাফা বের করেছি সেটা এখানে লিখব। এই মূলধনের সাথে নিট মুনাফা যোগ করে নিচে লিখব। এখান থেকে উত্তোলন বিয়োগ করব। উত্তোলন কত টাকা? 4,000 টাকা। বাদ উত্তোলন বলে এখানে 4,000 টাকা লিখব। বিয়োগ করে 1,30,400 টাকা শেষের ঘরে লিখব। অর্থাৎ মূলধনের সাথে নিট লাভ যোগ হয়ে উত্তোলন বাদ যায়। এবার এই চলতি দায় লিখব। তো এই অঙ্কে চলতি দায় একটি মাত্র আছে, এই যে অনুপার্জিত আয় 8,000 টাকা, এটাই চলতি দায়। তো অনুপার্জিত আয় 8,000 টাকা মাঝের ঘরে লিখে এখান থেকে এই যে এখানে একটা কথা বলা আছে, অনুপার্জিত সেবায় 6,000 টাকা অর্জিত হয়েছে। তো ওই 6,000 টাকা বিয়োগ করব বাদ অর্জিত অংশ বলে। কারণ অনুপার্জিত আয় হতে যদি অর্জিত হয় তাহলে অনুপার্জিত আয় কমে যায়, অগ্রিম কমে যায়, অগ্রিম আয় দায়। তো অগ্রিম আয়ের মধ্যে হতে আমরা কাজ করে দিয়েছি 6,000 টাকার, তো সেটা কমে যাবে।
সেজন্য আমরা এখান থেকে বিয়োগ করব। বিয়োগ করে 2000 টাকা শেষের ঘরে লিখব। এখানে আর কোনো চলতি দায় নাই। এবার নিচে দাগ দিব, এই দুইটা যোগ করে নিচে লিখে এইটা নিচে ডাবল দাগ দিয়ে দিব। অর্থাৎ এই 1,32,000 টাকা আমাদের দায় ও মালিকানা সত্ত্ব মিলল। ওদিকে সম্পদ পার্শ্ব হবে 1,32,400 টাকা। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।